স্বাগতম আপনাদের বাংলা গল্পের বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলের নবমতম গল্পে আপনাদের সাদরে আহ্বান জানাচ্ছি। আমি গল্প পাঠক যুধিষ্ঠির বাগ। শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতি গল্প সমগ্র থেকে নেওয়া একটি ছোট গল্প, পরিহাস। অনেক বছর ব্যবধানে মানব জীবনে যে নাটক অভিনীত হয়, যে সূক্ষ্ম আবেদন সৃষ্টি করে, এ গল্পটি তারই গল্প। রামতারক বন্দ্যোপাধ্যায় যখন মারা যান 1265 সালে, তখন তার সম্পত্তি বেশ ভালোই ছিল কুড়ুলগাছিতে। রামতারক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পুত্র ছিল না। তিনি তার সম্পত্তি ছোট ভাই রামগতিকে দিয়ে গেলেন। সন্ধ্যার সময় ছোট ভাইকে ডেকে বললেন, কিছু মনে করিস নে রামা, অনেক মামলা করেছি তোর সঙ্গে বিষয় নিয়ে, সব তো রেখে যেতে হলো, কিছুই নিয়ে যেতে পারলাম না। এখন সব বুঝতে পেরেছি ভাই, কিছুই না, নকলের জন্য আসল হারিয়ে বসে আছি। একটা কথা বলি শোন, উঠোনের ওই জবা তলায় আমার 5 টাকা পোঁতা আছে, তুলে নিস। রামগতির সঙ্গে দাদার মুখ দেখা দেখি ছিল না বহুদিন থেকে। কেউ কারো বাড়িতে যেত না, যদিও পাশাপাশি বাড়ি। রামগতি কেঁদে ফেলে বললেন, দাদা তুমি কি বলছো? আমি জসাইকাঠি থেকে নীলমণি কবিরাজকে কাল সকালেই নিয়ে আসবো, কোনো ভয় নেই দাদা, তুমি ভালো হয়ে উঠবে। রামতারক ম্লান হেসে বললেন, এদিকে আয়, আশীর্বাদ করি। নীলমণি কবিরাজ আর আনতে হয়নি। শেষ রাত্রের টাল আর সামলে ওঠেনি বৃদ্ধ রামতারক। দাদা শ্রাদ্ধ শান্তি রামগতি পল্লীগ্রামের হিসেবে ভালোভাবেই করলেন। লোকে তাকে ভালোই বললেন। এতদিন দাদা মামলা মোকদ্দমা করে ছোট ভাইকে নাস্তানুবুদ করেছিল, অনেক ফাঁকি দিয়েছিল বুড়ো। রামগতি ভালো প্রতিশোধই নিয়েছে। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পরে একদিন রামগতি তার চাকর হারাধনকে ডেকে বললেন, হারাধন, একটা কোদাল নিয়ে চল তো আমার সঙ্গে দাদার বাড়ি। কেন গো ছোট বাবু, কি হবে কোদাল? চল না বলছি। দাদার বাড়ি উঠোনে পৌঁছে হারাধন বললেন, এই জবা গাছের তলায় খোঁড় দেখি ভালো করে। কেন? দাদা বলে গিয়েছিল টাকা পোঁতা আছে ওর তলায়। তুমিও যেমন পাগল, টাকা পুঁতে রেখে গিয়েছে তোমার জন্যই। তুই খোঁড় দেখি ভালো করে, বকিস নে। হারাধন এই সংসারের বিশ্বাসী পুরনো চাকর, অনেকদিন থেকে রামগতির কাছে আছে। মনিবের ওপর অনেক সময় সে হুকুম চালায়। ভালো মানুষ রামগতি হাসি মুখে সহ্য করে। অনেকক্ষণ ধরে খোঁড়া হলো, কিছুই পাওয়া গেল না। রামগতি বললেন, উত্তর দিকে খোঁড় দেখি। আবার খানিক পরে বললেন, পেলি নে? আচ্ছা, দক্ষিণ দিকে খোঁড়। 6 ঘন্টা খোঁড়াখুঁড়ির পরেও কিছু পাওয়া গেল না। রামগতি এই টাকার উপর নির্ভর করে দাদা শ্রাদ্ধে কিছু বেশি খরচ করে ফেলেছিলেন। হারাধন বললে, তখনই বললাম ছোটবাবু, ও বড়বাবু আর খেয়ে দিয়ে কাম নেই, আপনার জন্য টাকা পুঁতে রেখে যাবে। তাই তো বললে যে দাদা মৃত্যুর কিছু আগে। অমন বলে, রোগের সময় কে কি বলে তাই কি আর দেখতে গেলি চলে? এই ঘটনার কিছুদিন পরে রামগতির মৃত্যু হলো। রামগতির একমাত্র শিশুপুত্রের বয়স তখন মাত্র 5 বছর। রামগতির বিধবা পত্নী ছেলেটিকে নিয়ে চুয়াডাঙ্গায় তার বাপের বাড়ি চলে গেল। যাবার সময় প্রতিবেশীদের বাড়ি বাসন কোসন, পিঁড়ি, খাট, বালতি রেখে চলে গেল। চুয়াডাঙ্গায় রামগতির স্ত্রীর বাপের বাড়িতে শুধু তার এক ভাই ছাড়া আর কেউ ছিল না। ভাইটি মূর্খ এবং গুলিখোর, অবস্থা ভালো নয়, অতি কষ্টে সংসার চলে। গরুর গাড়ি এসে দাঁড়াতেই রামগতির স্ত্রীর ভাজ উঁকি মেরে বললে, কে গা? ওমা, এই যে ঠাকুরজি, আহা এসো এসো, এ বুঝি খোকন, এসো বাবা। রামগতির স্ত্রীর চোখে জল এলো। সে যে সংসারে বধূরূপে ঢুকেছিল, সেখানকার অবস্থা এদের চেয়ে অনেক সচ্ছল, অনেক ভালো। রামগতির অংশে 30 বিঘে জমি ছিল প্রজা বিলে, কিছু খাজনা এবং কিছু ধান পাওয়া যেত।
খাওয়া দাওয়ার অবস্থাও ছিল অনেক ভালো। কিন্তু রামগতির স্ত্রী শিশুপুত্র নিয়ে সেখানে থাকতে সাহস করেনি বলেই দাদার আশ্রয়ে এসে পড়ল। গোড়া থেকেই সে ভুল করেছিল। গুলিখোর দাদার ঘরে সব দিন চাল থাকে না। মামিমা রামগতির ছেলে সতুকে বলে, তোর মামার কাছে গিয়ে বল ঘরে চাল নেই, নইলে খাওয়া হবে না। সতী গুলির আড্ডায় দোরের কাছে গিয়ে ভয়ে ভয়ে এসে দাঁড়িয়ে বলতো, ও মামা। কেউ কথা বলে না। আড্ডা রকম দেখে সতুর মুখ দিয়েও কথা বেরোতে চাইতো না। সেখানে দেওয়ালে হেলান দিয়ে সারি সারি লোক বসে আছে। মুখে তাদের লম্বা প্যাকাটির নল, কলসির কানা ভাঙার উপর বসানো, তেলো হুঁকোর সঙ্গে সেই নল লাগানো। কারো বিশেষ হুঁশ নেই, চোখ বোঝানো অবস্থায় গল্প চলছে ওদের মধ্যে। সতু বুঝতে পারতো না সেসব গল্পের মানে। তখন তার বয়স 8-9 বছর হবে। মামাকে আবার ডাকতো, ও মামা। মামা আস্তে আস্তে চোখ চেয়ে বলতো, কে রে? আমি সতু, মামিয়াও পাঠিয়ে দিলে, ঘরে মোটে চাল নেই। চাল নেই? আচ্ছা বস, এমন চাল খাওয়াবো তোর মামিমাকে, বুঝতে পারবে চাল কাকে বলে। আবার আধ ঘন্টা। মামার সারা সঙ্গ নেই। বেলা হয়ে যাচ্ছে, মামি ভাত চড়াবে কখন? তারও খিদেতে পেট জ্বলছে। সে আবার ডাক দিলে, ও মামা। কে রে? আমি সতু, চালের পয়সা দাও মামা, ঘরে চাল নেই কিচ্ছু। দাঁড়া, হাতি বিক্রি করি আগে, হাতিটা বিক্রি করেই তো চাল। চাল। ঘরের মধ্যে উকন থেকে কে একজন টেনে টেনে বললে, হাতি কেন দাদা, আমারটা বিক্রি করে দাও না। আরও কিছুক্ষণ কেটে গেল। সতু ডাকলে, ও মা। কিরে? চালের পয়সা দাও। মামা ট্যাগ থেকে 2 আনা পয়সা বার করে ওর দিকে ছুঁড়ে দিয়ে বললে, যা, আর নেই, ওই দিয়ে চালাতে বলগে যা, যে করে হোক। এই রকম ছিল মামার বাড়ির সংসার। মামি খুব ভালো লোক ছিলেন না। ভাত দুটো দিতেন বটে, কিন্তু হাজার মুখ নাড়া দিয়ে আর হাড় ভাঙা খাটিয়ে নিয়ে। সতুর মা ইতিমধ্যে একবার কুড়ুলগাছিতে গিয়ে দেখেন তাদের জমি জমা অপর দিব্যি দখল করে ভোগ করছে। তার হয়ে কথা বলে এমন লোক পাওয়া গেল না। মামলা করা একা মেয়ে মানুষের কর্ম নয়। দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে এলেন। সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে দুক্রোশ দূরবর্তী চুয়াডাঙ্গার হাই স্কুলে ভর্তি হলো। কয়েক বছর অতি কষ্টে পড়াশুনো করে সে 2য় বিভাগে এন্ট্রান্স পাশ করলে। তার বয়স তখন 18 বছর। এই সময় সতুর মা পরলোক গমন করলেন। সতুর মামিমা ওকে বললেন, এবার একটা চাকরি টাকরি করে দেখে নাও বাবা, সংসার আর চলে না। তোমার মামাও বুড়ো হয়েছেন, আর তার ক্ষমতা নেই চালাবার। মামাতো ভাই দুটি ছিল অজমূর্খ, বর্ণ জ্ঞান পর্যন্ত তাদের হয়নি। পরের গাছের আম, কাঁঠাল চুরি, মাছ ধরা, এই ছিল তাদের কাজ। সতুর চেয়েও বয়সে ওরা ছোট ছিল, সুতরাং সতুর ওপর পড়ল গোটা সংসারের দায়িত্ব। একদিন ওর মামি বললেন, সতু, একবার যা কুড়ুলগাছিতে। ঠাকুর জামাইয়ের অনেক সম্পত্তি ছিল, ঠাকুরজি অনেক বাসন কুসন পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম, দেখে আয় দেখি বাবা। সতুর মাও তাকে মরবার সময় এ কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন, অমুক তমুকের বাড়ি বাসন আছে, রূপোর খাড়ু আছে। দাদার তো এই সংসার কখন আনতে ভরসা পায়নি, উড়ে যেত এতদিন। তারা খুব বিশ্বাসী, আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে। বৌমাকে তো দেখতে পেলাম না, বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে। অনেকদিন পরে সতু এলো কুড়ুলগাছিতে। 5 বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল। সে কথা কিছুই মনে নেই। বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো। হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে।
যেন ওই জানলার ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল। সেই মুখখানা যেন আজও মনে পড়ে। পুরনো বাড়িতে ঢোকা যায় না, ঘন জঙ্গলে উঠোন ঢেকে ফেলেছে। তাদের কার্নিশে জিউলি গাছ মস্ত বড় হয়ে আটা ঝরাচ্ছে। বট গাছ গজিয়ে ফল প্রসবের অবস্থায় এসে পৌঁছেছে। তবুও সে পরের বাড়ি থাকলো না। জন ধরে বন জঙ্গল কাটিয়ে এবং একটা ঘর পরিষ্কার করিয়ে নিয়ে সেখানেই থাকলো। সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা, মশারি, বালিশ, যাদের নাম মা করেছিল মৃত্যুর আগে। সেই সব জায়গায় গিয়ে বাসন চাইলে সতু। তারা বললে, হ্যাঁ বাবা, সে কি কথা, আমাদের কাছে বাসন সে কবে নিয়ে গিয়ে চলে গিয়েছে তোমার মা। সে কি আজকের কথা বাবা? না না, থাকলে যে দেব না, তেমন অধর্ম কাজ কখনো হবে না আমার হাড়ে। না না বাবা, সেসব তোমার মা নিয়ে গিয়েছিল। কেউ কিছু দিলে না, অথচ তাদের অবস্থা ভালো। কোঠা বাড়ি, দু একজনের দোতলা বাড়ি, সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকি দিল ওকে। দুটো বাঁশঝাড় গ্রামের শ্যাম চক্রবর্তী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতে বৃদ্ধ শ্যাম চক্রবর্তী এসে বললেন, এসো বাবা এসো, ও বাঁশঝাড় আমারই। সীমাছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয়, ওই নিয়ে গাঁয়ের 5 জনকে জিজ্ঞেস করে দেখো, ও আমার পৈতৃক আমলের বাঁশঝাড়। মিটে গেল। সতু ছেলে মানুষ, বিষয় সম্পত্তির কী বা বোঝে, কী বা জানে। ছেলে মানুষ পেয়ে সবাই তাকে ফাঁকি দিল। কেবল মুড়োর পাড়ার জীবন ডাক্তারদের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেল খানিকটা। জীবন ডাক্তারের স্ত্রী ওকে বললেন, তুই তখন এতটুকু এখানে আসতিস, তাল শাঁস দিতাম হাতে, খেতিস বসে বসে। আহা, তোর মার তো আর মরবার বয়স হয়নি, অল্প বয়সে মারা গেল। অল্পভোগী লোক, বস, দুটো মুড়ি খা। কে একজন একদিন ওকে এসে বললে, বাবু আপনাকে ডাকছে, আপনাদের পুরনো চাকর হারাধন, সে উঠতে পারে না বিছানা থেকে। আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছে আপনাকে ডাকতে, আমার আর সময় হয় না। সতু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে, ছেলেবেলায় দেখলেও সে কথা তার মনে ছিল না। লোকটা ওকে একটা ভাঙা কুঁড়ে ঘরে নিয়ে গেল। উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে। ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘুনি উপুড় করা আছে। ঘরের মধ্যে অন্ধকারের মেঝের ওপর বিছানায় একটা লোক শুয়েছিল। সতু ঘরে ঢুকতে লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে। মুখের দিকে চোখ চেয়ে বললে, কে? খোকন, আমার খোকন সোনা, আয় কাছে আয়, ভালো করে দেখি, কোলে পিঠে মানুষ করেছি তোরে। লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। সতু তো অবাক, চুপ করে রইল সে। লোকটা বললে, বাবা তোমারে ডেকেছি কেন বলি? আমি মহাপাপ করেছিলাম, তোমার কাছে সেটা বলি। আমার সব গায়ে ঘাও হয়েছে, তার উপর জ্বর, খেতে পাইনি, কেউ একটু জল মুখে দেবার লোক নেই। তোমার জ্যাঠামশাই মরবার সময় তোমার বাবারে বলে তাদের উঠোনের জবাতলায় 500 টাকা পোঁতা আসে, আমারে সে টাকা তুলতে বলে তোমার বাবা। আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নোর কানা দেখা যাচ্ছে, আমি তার উপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম। কুবুদ্ধি চাপলো মাথায়, তোমার বাবাও দেখলে না, ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক, আমি কি আর ফাঁকি দেব? রাতারাতি সেই টাকার বগ্ন আমি তুলে নিয়ে গিয়ে তোমার কাছে বলতে লজ্জা করে। আমার এক বিটি ছিল, তার হাতে নিয়ে গিয়ে দিলাম। সে টাকা নিয়ে আমার ভোগ হয়নি বাবা, সেই মেরে দিলে টাকাটা। দিন 15 পরে টাকা নিয়ে সে গঙ্গার ওপারে তার বোন ভগ্নিপতির কাছে চলে গেল। তোমরাও এখান থেকে চলে গেলে। আমার সেই থেকে খারাপ অবস্থা, এখন আর খেতে পাইনি,
যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি। এখন বুড়ো হয়ে গিয়েছি, রোগগ্রস্ত, আর খেতে পাইনি। আমার এমন হবেই যে বিশ্বাসঘাতকী কাজ করেছি, পুরনো মনিবের টাকা চুরি করেছি। আমার এমন হবে না তো কার হবে বাবা? আজ তোমার কাছে বললাম, যদি তাতে পাপের বোঝা কমে। আর আমার হয়ে এলো। খোকন, বড্ড জোর 2-1 মাস ধরে দেখলাম মরবার আগে। সতু কিছুক্ষণ সেখানে বসে একটা সান্ত্বনার কথা ওকে বললে। তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে এলো।